বায়োমাসের তরফ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই শুভকামনা। সামনেই ফাইনাল সেমেস্টারের ছাত্রছাত্রীদের পরীক্ষা। সিবিসিএস সিলেবাস অনুযায়ী জেনারেল জুওলজি বা জীববিদ্যা বিভাগে ইকোলজি পেপারের পরীক্ষায় যারা বসছ তাদের জন্যই এই ভিডিওটি করা। পপুলেশনের চ্যাপ্টারে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হল পপুলেশনের বৃদ্ধির লেখচিত্র সম্পর্কে আলোচনা। তাহলে শুরু করা যাক। কোনো একটি পপুলেশনের মুখ্য এবং গতিময় বৈশিষ্ট্যই হল তার বৃদ্ধি। জৈব ক্ষমতা এবং প্রকৃতিগত বাধার মধ্যে প্রতিক্রিয়ার মাধ্যমে একটি পপুলেশনের বৃদ্ধি হয়। যদি সময়কালকে এক্স অক্ষে এবং সদস্যদের সংখ্যাকে ওয়াই অক্ষে রাখি তাহলে দুটি ভিন্ন ধরনের বৃদ্ধির গ্রাফ আমরা পাই। একটি হলো যে আকৃতির বৃদ্ধির কার্ভ, আরেকটি হলো এস আকৃতির বা সিগময়েড প্রকৃতির বৃদ্ধির কার্ভ। তাহলে এই দুটি বৃদ্ধির লেখচিত্র সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। যখন কোনো জীববিহীন অঞ্চলে কয়েকটি জীবের প্রজাতিকে একটি নির্দিষ্ট সময়ে ছেড়ে দেওয়া হয় তখন সেই পপুলেশনের বৃদ্ধির হার আস্তে আস্তে বাড়তে থাকে। এই ধরনের বৃদ্ধির ক্ষেত্রে পপুলেশনের বৃদ্ধি প্রথমে খুব স্তিমিতভাবে শুরু হলেও পরে দ্রুতভাবে বৃদ্ধি পেতে থাকে। যখন সেই বৃদ্ধি তার সর্বোচ্চ সীমায় পৌঁছে যায় তখন পরিবেশের বাধাগুলি সক্রিয় হয়ে ওঠে। তখন সেই পপুলেশনের বৃদ্ধি অস্বাভাবিকভাবে কমতে থাকে এবং স্বাভাবিকভাবেই পপুলেশনের ঘনত্বের পরিমাণও হঠাৎ কমে যায়। খাদ্য বা বাসস্থান সংক্রান্ত অভাব হলে সেই পপুলেশনে বিপর্যয়ও দেখা দিতে পারে, অর্থাৎ পপুলেশন এক্ষেত্রে হ্রাস পায়। তো এমন ধরনের বৃদ্ধির ক্ষেত্রে সময় সাপেক্ষে যদি পপুলেশনের ঘনত্বকে আমরা একটি ছক কাগজে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করি তাহলে একটি যে আকৃতির লেখচিত্র পাওয়া যায় এবং এক্ষেত্রে বৃদ্ধির যে সর্বোচ্চ অবস্থা হয় তাকে বলা হয় সেই পপুলেশনের বহন ক্ষমতা। ধরো কোনো বর্ষজীবী উদ্ভিদ বা পতঙ্গ, এদের ক্ষেত্রে এই যে আকৃতির লেখচিত্র পাওয়া যায়। বেশিরভাগ পতঙ্গের বৃদ্ধির যে লেখচিত্র আমরা পাই সেগুলি যে আকৃতির লেখচিত্র দেখায়। যে কোনো পপুলেশনের এই যে আকৃতির বৃদ্ধির লেখচিত্রটিকে ফর্মুলার সাহায্যে বোঝানো যায়। যেমন এই dn/dt সমান rn। এখানে dn/dt পপুলেশনটির বৃদ্ধির হারকে বোঝায়। d বলতে সেই পপুলেশনের ঘনত্ব, r অর্থাৎ আপেক্ষিক ঘনত্ব, t সময়কাল এবং n সদস্য সংখ্যাকে বোঝায় যা সীমিত। স্মল n সেটি বৃদ্ধির হারকে বোঝায়। এবার আমরা এস আকৃতির বৃদ্ধিরূপ বা সিগময়েড বৃদ্ধি লেখচিত্র সম্পর্কে জানব। একটি অনধিকৃত অঞ্চলে কোনো নতুন পরিবেশে যথেষ্ট পরিমাণ খাদ্য ও বাসস্থানের উপস্থিতিতে কোনো জীবগোষ্ঠীর কিছু প্রজাতিকে যদি আমরা ছেড়ে দিই তাহলে সেই প্রজাতির কিছু সদস্যদের দ্বারা জননের মাধ্যমে
নতুন পপুলেশন স্থাপিত হয়। সেই পপুলেশন একটি ধরন মেনে ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। একটি ছক কাগজে এই পপুলেশনের ঘনত্বকে যদি সময়ের সাপেক্ষে স্থাপন করা হয় তাহলে আমরা এস আকৃতির বা সিগময়েড লেখচিত্র পাই। এই ধরনের বৃদ্ধির ক্ষেত্রে আমরা দেখব পপুলেশনের বৃদ্ধি প্রথমে খুব ধীর গতিতে শুরু হয়। একে আমরা ধনাত্মক ত্বরণ দশা বা পজিটিভ অ্যাক্সিলারেশন ফেজ বলছি। দ্বিতীয় দশাটিতে ক্রমশ দ্রুতলয়ে বৃদ্ধি দেখতে পাব। একে দ্রুত বৃদ্ধি দশা বা লগারিদমিক ফেজ বলা হয় এবং তৃতীয় দশাটিকে স্তিমিত বৃদ্ধি দশা বা স্লোয়িং ডাউন ফেজ বা ঋণাত্মক ত্বরণ দশা বলা হয়। আমরা দেখতে পাচ্ছি যে একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছানোর পর বৃদ্ধি যেরকম দ্রুত লয়ে চলছিল সেই বৃদ্ধি আর তেমন ঘটছে না। এই ধরনের পপুলেশনের বৃদ্ধির রূপ এস আকৃতির হওয়ায় তাকে এস আকৃতির বৃদ্ধিরূপ বলা হয়। সর্বোচ্চ বৃদ্ধির পর যে অনুভূমিক বৃদ্ধি লেখচিত্র পাওয়া যায় তাকে বহন ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি বলা হচ্ছে। খাদ্য ও বাসস্থান সমৃদ্ধ উপযুক্ত পরিবেশ পরিস্থিতি থাকলে একটি জীবের বৃদ্ধি হতে যে সময় লাগে সেটি একটি ল্যাগ ফেজ। আবার জন্ম ও মৃত্যু হার নিয়ন্ত্রণের মাধ্যমে কোনো অনুপযুক্ত পরিবেশে কোনো জীবের সংখ্যা বৃদ্ধির জন্যেও খানিকটা সময় দরকার হয়। ল্যাগ ফেজ হচ্ছে সেই নির্দিষ্ট সময় যেটা কোনো জীবের তার পরিবেশের সাথে খাপ খাওয়াতে বা অভ্যস্ত হওয়ার জন্য দরকার। বিভিন্ন আণুবীক্ষণিক জীবের ক্ষেত্রে এবং মানুষের ক্ষেত্রেও এই সিগময়েড লেখচিত্র আমরা পাই। এই লেখচিত্রটিকে আমরা একটি ফর্মুলা দ্বারা উপস্থাপন করি, যেমন dN/dt ইকুয়ালস টু Rn ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস n/k। এখানে k হচ্ছে সর্বোচ্চ সীমা যেটা পপুলেশনের আকার বোঝায় এবং যার ওপর আর পপুলেশনের বৃদ্ধি সম্ভব নয়। আর d, n, t, r এগুলো আগে যে কার্ভের ক্ষেত্রে যেরকম বলা হয়েছিল, যেমন d হচ্ছে ঘনত্ব, r হলো আপেক্ষিক ঘনত্ব, t হচ্ছে সময়কাল, স্মল লেটারে n হচ্ছে বৃদ্ধির হার আর ক্যাপিটাল লেটারে n হচ্ছে সদস্যের সংখ্যা। সর্বোচ্চ বহন ক্ষমতা বা পর্যাপ্ত বহন ক্ষমতা অর্থাৎ ম্যাক্সিমাম ক্যারিং ক্যাপাসিটি এবং অপটিমাম ক্যারিং ক্যাপাসিটি, এই যে দুটি বৃদ্ধি লেখচিত্রে পাওয়া যাচ্ছে সেখানে সর্বোচ্চ বহন ক্ষমতাকে km বলে এবং পর্যাপ্ত বহন ক্ষমতাকে k0 দিয়ে বোঝানো হয়েছে। সাধারণত কোনো পপুলেশনের বৃদ্ধি প্রতিরোধ করার জন্য বেশ কিছু শর্ত আমরা পাই, যেমন অত্যন্ত বেশি বা অত্যন্ত কম আলো, অত্যন্ত বেশি বা অত্যন্ত কম তাপমাত্রা, অনুপযুক্ত রাসায়নিক পরিবেশ যার ফলে নিম্ন জনন হার, অনুপযোগী বাসস্থান, অত্যাধিক প্রতিযোগী বা খাদক প্রাণী থেকে নিজেকে না বাঁচাতে পারা, পরিযানের অক্ষমতা
এবং অন্য কোনো পরিবেশে নিজেকে খাপ খাওয়ানোর অক্ষমতা দেখা যায়। পপুলেশনের এই বৃদ্ধি প্রতিরোধের শর্তগুলি বৃদ্ধি সহায়ক শর্তের সাথে বিপরীতমুখী কাজ করে একটি পপুলেশনকে সবসময় সাম্যাবস্থায় রাখার চেষ্টা করে, যে কারণে কোনো পপুলেশনের আকার সাধারণত বহন ক্ষমতার ওপরে যেতে পারে না। এবার আসছি পপুলেশনের বৃদ্ধিজনিত চরিত্র বিশ্লেষণের ক্ষেত্রে। তাপমাত্রা, আর্দ্রতা, খাদ্যের প্রাপ্যতা বিভিন্ন স্থানে বিভিন্ন রকম। তাই পরিবেশ কখনো কখনো প্রাণীদের বংশবৃদ্ধির অনুকূল হয়, আবার কখনো কখনো প্রতিকূলও হয়ে থাকে। তিনটি প্রকার হলো জ্যামিতিক বৃদ্ধি বা জিওমেট্রিক গ্রোথ, সূচকীয় বৃদ্ধি বা এক্সপোনেনশিয়াল গ্রোথ এবং লজিস্টিক গ্রোথ। পৃথক পৃথক প্রজনন ঋতুতে বছরের বিশেষ সময়ে যখন কোনো অপত্যের জন্ম হয়, সে ওই পপুলেশনে যুক্ত হয়। এই বৃদ্ধিটি জিওমেট্রিক বা জ্যামিতিক সংখ্যা বৃদ্ধি সিরিজে বৃদ্ধি পায়। কীরকম? কোনো জীবগোষ্ঠীর বংশবৃদ্ধির হার, ধরো অঙ্কের হারে 1, 2, 3, 4, 5 এরমভাবে 10, 12 এরমভাবে একটা সিরিজে যদি বৃদ্ধি না পেয়ে দেখা গেল বা 2, 4, 8, 16, 32 দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ 1, তারপরে তার সাথে যোগ হলো মনে করো x, আবার ধরো তার সাথে যোগ হলো x স্কোয়ার, আবার তার সাথে যোগ হলো x কিউব, এইভাবে একটা জ্যামিতিক সিরিজে বৃদ্ধি পাচ্ছে, তখন একে জিওমেট্রিক বৃদ্ধি বলা হয়। এটি সর্বদাই একটি স্থায়ী অনুপাতে পরিবর্তিত হবে। এক্ষেত্রে পপুলেশনের কিন্তু সংখ্যা বাড়বে জনন ঋতুর শুরুতে যত সংখ্যক প্রাণী ছিল তার আনুপাতিক হারে। এই সমীকরণে আর ব্যবহার করা হয় জ্যামিতিক বৃদ্ধি বোঝানোর জন্য। সেক্ষেত্রে টি হচ্ছে প্রাথমিক সময়, ক্যাপিটাল এন বোঝাচ্ছে প্রাথমিক সময়ে প্রাণীটির সংখ্যা কত ছিল, T+1 হলো পরবর্তী সময়, NT+1 হচ্ছে পরবর্তী সময়ে প্রাণীটির সংখ্যা কতটা বৃদ্ধি পেল, আর ল্যামডা হচ্ছে বৃদ্ধির জ্যামিতিক হার। এবার আসি সূচকীয় বৃদ্ধি বা এক্সপোনেনশিয়াল গ্রোথের ক্ষেত্রে। যখন কোনো খাদ্য, বাসস্থান বা অন্য কোনো প্রাণী একটি বিশেষ প্রাণীর বৃদ্ধিতে কোনো রকম প্রতিরোধ সৃষ্টি করছে না এবং প্রাকৃতিক পরিবেশ সম্পূর্ণভাবে বৃদ্ধির সহায়ক হচ্ছে, তখন প্রত্যেকটি প্রজাতি নিজের বৃদ্ধির মাধ্যমে সংখ্যায় বাড়ছে। তাহলে সেখানে জীবগোষ্ঠীর জন্মহার সময়ের সাথে সামঞ্জস্য রেখে অপরিবর্তিত আছে। এই বৃদ্ধিকে এক্সপোনেনশিয়াল বৃদ্ধি বলা হয়। এই ধরনের বৃদ্ধির কিন্তু কোনো ঊর্ধ্বসীমা নেই এবং বৃদ্ধির হার যেহেতু অপরিবর্তিত রয়েছে, তাই সুবিধাজনক অবস্থায় জীবের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি হয়। এই সুবিধাজনক অবস্থাটাকে অপটিমাম কন্ডিশন বলা হয়। বৃদ্ধির নির্দিষ্ট যে দশায় গোষ্ঠীর সদস্য সংখ্যা ব্যাপক হারে বাড়ছে,
তাকে কিন্তু এক্সপোনেনশিয়াল দশা বলা হচ্ছে। যদি কোনো প্রজাতির ঘনত্ব হয় ক্যাপিটাল এন এবং জন্মহার ও মৃত্যুহার হয় বি এবং ডি, তাহলে টি একক সময়ে প্রজাতির ঘনত্ব হয় বৃদ্ধি পাবে না হলে হ্রাস পাবে। ফর্মুলাটি হবে dn/dt ইকুয়ালস টু, ব্র্যাকেটের মধ্যে আমরা রাখছি বি মাইনাস ডি, মানে জন্মহার বাদ দিচ্ছি মৃত্যুহারকে, তাকে আমরা ক্যাপিটাল এন অর্থাৎ প্রজাতির ঘনত্ব দিয়ে গুণ করব। আমরা চলে আসছি শেষ পর্যায়ে, যেখানে লজিস্টিক বৃদ্ধি সম্পর্কে আমরা আলোচনা করব। লজিস্টিক বৃদ্ধি কিন্তু কোনো দীর্ঘ সময় ধরে পপুলেশনের জ্যামিতিক হারে ঘটে না, বা কোনো নির্দিষ্ট সীমায় পৌঁছানোর সাথে সাথেই ওর বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এই সীমা বা যার পরে পপুলেশনের বৃদ্ধি ঘটছে না তাকে আমরা ক্যারিং ক্যাপাসিটি বলছি। এই লেখচিত্র হচ্ছে এস লেখচিত্র, এবং যদি কোনো নতুন জায়গায় কিছু জীবের অনুপ্রবেশ ঘটে সেখানে এস লেখচিত্রের ক্ষেত্রে আমরা যা যা ধারণা পেয়েছি সেগুলো সবই এখানে ঘটে। এরপর বৃদ্ধি ভারসাম্য অবস্থায় আসছে, ক্যারিং ক্যাপাসিটিতে পৌঁছানোর পর বৃদ্ধি বন্ধ হয়ে যাচ্ছে, পরিবেশগত বাধা পপুলেশন বাড়ার সাথে সাথে বাড়তে থাকায় বৃদ্ধি হ্রাস পাচ্ছে, এই বৃদ্ধি ঘনত্ব নির্ভর ইত্যাদি। এই লজিস্টিক বৃদ্ধিকে আমরা একটি সমীকরণ দ্বারা বোঝাই, সেটা হচ্ছে dn/dt ইকুয়ালস টু স্মল r ক্যাপিটাল N ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস n/k। এই 1 মাইনাস n/k হলো পরিবেশগত বাধা, আর dn/dt হচ্ছে পপুলেশনের বৃদ্ধির হার, স্মল r হচ্ছে বৃদ্ধির ইন্ট্রিনজিক রেট, আর ক্যাপিটাল N হচ্ছে পপুলেশনের সদস্য সংখ্যা, এবং কে হলো পপুলেশনের সর্বোচ্চ বৃদ্ধির পরিমাণ, টি হচ্ছে সময়। আর কে কিন্তু মাথাপিছু পপুলেশনের বৃদ্ধির রেট, ইন্ট্রিনজিক রেট অর্থে মাথাপিছু পপুলেশনের বৃদ্ধির হার, মানে পার ক্যাপিটা গ্রোথ রেটকে বোঝানো যায়।